আজকের গল্প শ্মশানের পাশে ভূতের বাড়ি। সন্ধ্যা তখন নেমে এসেছে। ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হওয়ার ডাক, সবকিছু মিলিয়ে গ্রামটা যেন এক অদ্ভুত নীরবতায় ঢেকে গেছে। এই গ্রামটার নাম হরিনগর, তবে লোকমুখে একে সবাই ভূতের গ্রাম বলেই চেনে। কারণ গ্রামের শেষে একটা পুরনো পোড়া বাড়ি রয়েছে, তার পাশে এক বিশাল শ্মশান। সন্ধ্যার পর নাকি সেখানে কেউ গেলে আর ফিরে আসে না। আমি অনিকেত সেন, একজন সাংবাদিক। ভূত পেতে বিশ্বাস করিনি, কিন্তু এই গ্রামের গল্প শুনে কেমন যেন অদ্ভুত কৌতূহল জেগে উঠল। ঠিক করলাম, একটা অনুসন্ধান করতেই হবে। আমার সঙ্গী হলো রাজু, আমার পুরনো বন্ধু আর ক্যামেরাম্যান। আমরা গ্রামে পৌঁছালাম বিকেল নাগাদ। গ্রামের লোকেরা আমাদের সাবধান করলো, বাবু ওই বাড়ির দ্বারে যাবেন না, আর শ্মশানে তো ভুলেও পাও দেবে না। ওখানে গেলে আর কেউ ফেরার রাস্তা পায় না। আমি হাসলাম, আরে দাদা, ভূত বলে কিছু হয় না, সবই গুজব। এক বৃদ্ধা তখন সামনে এসে কাঁপা কাঁপা গলায় বললেন, ভুল ভাবছো বাবা, ভুল বলছো বাবা, আমি নিজেই দেখেছি। ওই বাড়ির জানলায় মাঝে মাঝে অন্ধকারে লালচে আলো জ্বলে, যেন কেউ ওখানে বসে আমাদের দিকে তাকিয়ে আছে। আর রাতে শ্মশান থেকে কান্নার আওয়াজও আসে। রাজু আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ভাই, ব্যাপারটা যেন অস্বাভাবিক ঠেকছে। কিন্তু আমি নির্ভীকভাবে বললাম, চল রাতে ওখানে যাওয়া যাক। রাত তখন প্রায় 11টা। আমরা দুজন পকেট টর্চ আর ক্যামেরা নিয়ে বের হলাম। বাতাস ভারী, কেমন একটা পোড়া গন্ধ ভাসছে। শ্মশানের দিকে এগোতেই একটা ভয়ঙ্কর অনুভূতি হলো। মনে হলো কেউ আমাদের লক্ষ্য করছে। পোড়া বাড়িটা ছিল বেশ বড়, কিন্তু এখন ধ্বংসস্তূপের মতো। জানলাগুলো ভাঙা, দেয়ালেও ফাটল। হঠাৎ রাজু ফিসফিস করে বলল, দেখেছিস, এই জানলায় কি একটা নড়ে উঠল। আমি টর্চের আলো ফেলতেই দেখি একটা ছায়ামূর্তি দ্রুত সরে গেল। হঠাৎ গা পুরো ঠান্ডা হয়ে এলো। আমরা কাঁপতে কাঁপতে বাড়ির ভেতরে ঢুকলাম। চারপাশে পুরনো আসবাবপত্র, ভাঙা কাঁচ আর ছাদের এক পাশ ধসে পড়েছে। হঠাৎ পেছনে একটা শব্দ, ঠক ঠক ঠক। আমরা ঘুরতেই দেখলাম একটা ভয়ঙ্কর বিকৃত মুখালা ছায়ামূর্তি আমাদের দিকে তাকিয়ে আছে। চোখ জোড়া রক্ত লাল, মুখ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। রাজু চিৎকার করে বলল, ভাই পালা। আমরা ছুটতে শুরু করলাম, কিন্তু দরজা যেন কোনো অদৃশ্য শক্তি দিয়ে বন্ধ হয়ে গেল। ঘর ভরে উঠল এক নারকীয় হাসিতে। তখনই হঠাৎ দরজার বাইরে কে যেন ডাকলো, এদিকে এসো। আমরা প্রাণপণে দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলাম। দেখি গ্রামে সেই বৃদ্ধা দাঁড়িয়ে আছেন।
তিনি ফিসফিস করে বললেন, তোমরা বেঁচে গেলে বাবা, কিন্তু আবার কখনো এইদিকে আসতে যাবে না। আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, ওই বাড়িতে আসলে কি আছে? ওই বাড়িতে আসলে কি আছে? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই বাড়ির এক কালো ইতিহাস আছে। এক সময় ওখানে এক ভয়ঙ্কর তান্ত্রিক থাকতো। সে নরবলি দিত। একদিন গ্রামের লোকেরা তাকে জীবন্ত জ্বালিয়ে দেয়, কিন্তু তার অভিশাপ আজও কাটেনি। সে আজও এখানে ঘুরে বেড়ায়। আমাদের শরীর তখন থরথর করে কাঁপছে। আমরা এক মুহূর্ত অপেক্ষা না করে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু রাতের অন্ধকারে যখন আমরা গাড়িতে উঠলাম, পেছনে সেই পোড়া বাড়ির জানলায় আবার সেই লাল আলো জ্বলে উঠল। গাড়ির ইঞ্জিন চালু করতেই রাজু ফিসফিস করে বলল, ভাই, তুই দেখেছিস জানলার লাল আলো আবার জ্বলে উঠেছে? আমি গলার স্বর নিচু করে বলল, হ্যাঁ, কিন্তু মাথা ঠান্ডা রাখ, চলো এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু গাড়ির ইঞ্জিন হঠাৎ বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। গাড়ির আলো নিভে গেল আর চারপাশে ঘন অন্ধকারে ডুবে গেল। রাজু আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এখন কি করব আমরা? আমি গাড়ির দরজা খুলে বাইরে বেরোলাম। চারপাশে এক ভয়ঙ্কর নিস্তবতা, শুধু বাতাসের মৃদু শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ পেছন থেকে এক শীতল বাতাস বয়ে এলো, আর মনে হলো কেউ যেন ঠিক আমাদের কানের কাছে ফিসফিস করে বলল, এখনো চলে যেতে পারোনি, কারণ তোমাদের যেতে দেব না আমরা। আমি আতঙ্কে পেছনে তাকালাম, কিছুই দেখলাম না। রাজুর শরীর তখন ঠান্ডা ঘামে ভিজে গেছে। ভাই, এই জায়গাটা ঠিক নয়, আমাদের কিছু একটা করতে হবে। আমি পাগলের মতন ইঞ্জিন চালু করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। ঠিক তখনই পথের ধারে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধা আবার আমাদের দিকে এগিয়ে এলেন। তিনি গম্ভীরভাবে বললেন, তোমাদের শুধু এখান থেকে চলে গেলেই চলবে না বাবা, তোমাদের শুদ্ধিকরণ করাতে হবে, না হলে ওরা তোমাদের পেছন ছাড়বে না। আমি অবাক হয়ে বললাম, মানে কিসের শুদ্ধিকরণ? বৃদ্ধার চোখ জোড়া গভীর হয়ে উঠল। তোমরা ভুল করেছো, ওখানে ঢুকে ওদের বিরক্ত করেছো। এখন ওরা তোমাদের আত্মার সঙ্গে জুড়ে গেছে। যদি কোনো উপায় না করা হয়, তবে যেখানে যাও না কেন ওরা আর পিছু ছাড়বে না। রাজু আতঙ্কে চিৎকার করল, মানে ভূত আমাদের সাথে থাকবে? বৃদ্ধ মাথা নাড়লেন, হ্যাঁ, আর যদি কিছু না করা হয় তবে 7 দিনের মধ্যে তোমাদের মৃত্যু অনিবার্য। আমার বুকের মধ্যে একটা ধাক্কা লাগলো। আপনি বলছেন কি? তাহলে আমাদের কি করতে হবে এখন? বৃদ্ধা বললেন, চলো, কালী মন্দিরে যেতে হবে, ওখান থেকেই তোমরা মুক্তি পাবে। আমরা বৃদ্ধার কথা শুনে গাড়ি ফেলে দিয়ে অন্ধকারে রাতে মন্দির দিকে হাঁটতে লাগলাম। মন্দিরের রহস্যের দিকে চলতে লাগলাম। গ্রামের এক প্রান্তে এক প্রাচীন কালী মন্দির ছিল। লাল কাপড়ে মোড়ানো এক বিশাল দেবী মূর্তি দাঁড়িয়ে ছিল মন্দিরের ভেতরে। পুরোহিত আমাদের চোখ দেখে বললেন,
আমি জানতাম তোমরা আসবে। তোমাদের গায়ে এখনো শ্মশানের ছায়া লেগে আছে। আমার শরীর তখন ঠান্ডা হয়ে গেল। আপনি জানলেন কিভাবে? পুরোহিত হাসলেন না, বরং মাটিতে একটু ছাই ছিটিয়ে বসলেন। এই দেখো। আমরা নিচের দিকে তাকিয়ে দেখি মাটিতে আমাদের ছায়া নেই। রাজু আতঙ্কে চিৎকার করে উঠল, আমাদের ছায়া কোথায়? পুরোহিত গম্ভীর স্বরে বললেন, ওরা তোমাদের ছায়া নিয়ে নিয়েছে। তোমাদের জীবনও ওদের হাতে। শুদ্ধিকরণ না হলে ধীরে ধীরে তোমরা তোমাদের অস্তিত্ব হারিয়ে ফেলবে। এই বলে দিলাম বাপু। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তাহলে কি করতে হবে? পুরোহিত বললেন, কাল রাত 12টার সময় শ্মশানের পাশে যজ্ঞ হবে। ওদের সেখানেই বন্দি করতে হবে, কিন্তু সাবধান। যদি যজ্ঞের মাঝে ভুল হয় তবে তোমরা কেউ আর ফিরে আসতে পারবে না বাবা। মৃত্যুর ছায়ার এক রাত। পরের রাতটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছিল। রাত ঠিক 12টায় আমরা শ্মশানের পাশে পৌঁছালাম। পূর্ণিমার চাঁদ আকাশে ঝলমল করছিল, আর সেই আলোতে শ্মশানটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। যজ্ঞ শুরু হলো। পুরোহিত মন্ত্র পড়তে লাগলেন। আগুন জ্বলে উঠল, আর সেই মুহূর্তে চারপাশে এক অদ্ভুত কোলাহল শুরু হলো। যেন শত শত ছায়ামূর্তি শ্মশানের গাছগুলোর আড়ালে লুকিয়ে আমাদের দেখছে, আর কিছু যেন বলেই চলেছে। ঠিক তখনই একটা কাণ্ড ঘটল। হঠাৎ আগুনের শিখা বেড়ে গেল, আর আমাদের সামনে এক বিভীষিকাময় দৃশ্য ফুটে উঠল। সেই পোড়া বাড়ির জানলায় যে ছায়ামূর্তিটা ছিল, সেটা এখন আমাদের সামনে। তার বিকৃত মুখের পোড়া চামড়া, চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো। সে একটা বিকট গলায় চেঁচিয়ে উঠল, তোমরা পালিয়ে কেউ বাঁচতে পারবে না। রাজু চিৎকার করে বলল, ভাই এ কি? পুরোহিত মন্ত্র জোরে পড়তে লাগলেন, ওং হিং ক্লিং ফট। কিন্তু ছায়ামূর্তিটা আমাদের দিকে এগিয়ে আসছিল। আমি জানতাম এটাই আমাদের শেষ সুযোগ। পুরোহিত বললেন, আগুনে গঙ্গা জল ঢালো, ওর শক্তি কমে যাবে। আমরা দ্রুত আগুনে গঙ্গা জল ছিটালাম, আর মুহূর্তের মধ্যে একটা যেন বিকট চিৎকার শোনা গেল। ভূতটা কাঁপতে লাগলো। তার শরীর থেকে এক কালো ধোঁয়া বের হতে লাগলো, আর তারপর একটা বিকট বিস্ফোরণের মতো শব্দ হলো, আর সমস্ত কিছু নীরব হয়ে গেল। আমরা আতঙ্কে একে অপরের দিকে তাকালাম। শ্মশানের বাতাস তখন খুবই ভারী, কিন্তু ছায়াগুলো মিলিয়ে গেছে। পুরোহিত দীর্ঘশ্বাস ফেললেন, শেষ হলো, তোমাদের মুক্তি হলো। আমরা ধীরে ধীরে গ্রামে ফিরে এলাম, কিন্তু জানতাম আমরা কখনো হরিনগরে ফিরব না। কিন্তু পরদিন সকালে আমি আয়নার সামনে দাঁড়ালাম, আর দেখতে পেলাম আমার ছায়া এখনো ফিরেছে। কিন্তু ছায়াটা হেসে উঠল। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আয়নার মধ্যে আমার প্রতিবিম্ব স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আমার ছায়াটা, ওটা এক অদ্ভুতভাবে কাঁপছে, বিকৃতভাবে হাসছে, যেন এটা আমার
ছায়া নয়, বরং অন্য কিছু। আমি ভয়ে এক পা ছিটিয়ে গেলাম, আমি ভয়ে এক পা পিছিয়ে গেলাম। ঠিক তখনই রাজু পাশের ঘর থেকে চেঁচিয়ে উঠল, ভাই এদিকে আয়। আমারও ছায়াটা কেমন যেন এক অদ্ভুত লাগছে। আমি ছুটে গিয়ে রাজুর ঘরে ঢুকলাম। দেখলাম রাজু আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ওর ছায়াটা স্বাভাবিক নয়, ওটা ওর সঙ্গে তাল মিলিয়ে চলছে না। আমি কাঁপা গলায় বললাম, এটা কিসের লক্ষণ? ঠিক তখনই দরজার বাইরে একটা জোরে শব্দ হলো, যেন কেউ কর্কশ গলায় হাসির মতো কিছু একটা করছে। আমরা পেছনে তাকাতেই দেখি দরজার ফাঁক দিয়ে অন্ধকারের মধ্যে লাল দুটি চোখ জ্বলজ্বল করছে। রাজুর আমি একসঙ্গে চিৎকার করে দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করে দিলাম। আমরা তাড়াতাড়ি পুরোহিতের কাছে গেলাম, যিনি আমাদের দেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম ওটা হবে। পুরোপুরি ধ্বংস হয়নি, তোমাদের আত্মার একটা অংশ ওখানে এখনো ওদের কবজায় আছে। আমি আতঙ্কিত হয়ে বললাম, মানে তাহলে কিভাবে মুক্তি পাবো? পুরোহিত চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, একটা উপায় আছে। তোমাদের সেই পোড়া বাড়ির ভেতরে ঢুকে ভূতদের মূল শক্তির উৎস খুঁজে বের করতে হবে। রাজু হতভম্ব হয়ে পড়ল, আবার ওখানে যেতে হবে? পাগল নাকি? পুরোহিত বললেন, হ্যাঁ, কারণ যতক্ষণ না শক্তির উৎস ধ্বংস হচ্ছে ততক্ষণ ওরা তোমার পিছু ছাড়বে না। আমাদের আর কোনো উপায় ছিল না। আমি আর রাজু সিদ্ধান্ত নিলাম, আজ রাতেই পোড়া বাড়িতে আবার যাব। রাত তখন 12টা। হাতে টর্চ, গলায় রুদ্রাক্ষের মালা আর পকেটে গঙ্গা জল নিয়ে আমরা পোড়া বাড়ির সামনে দাঁড়ালাম। চারপাশে শুধু নীরবতা, শুধু পাতার মৃদু কাঁপা শব্দ। আমি আস্তে আস্তে দরজাটা ঠেলে ভিতরে ঢুকলাম। গা ছমছমে পরিবেশ, বাতাসে একটা পোড়া গন্ধ। হঠাৎ রাজু ফিসফিস করে পড়ল, ওই দেখো, মেঝেতে কি একটা জল জল করছে। আমরা এগিয়ে গিয়ে দেখি একটা পুরনো ধাতব পুতুলের মতো কিছু একটা মাটিতে পড়ে আছে। ওটা ছুতেই ঘরের বাতাস ভারী হয়ে উঠল, আর দরজাটা নিজ থেকে বন্ধ হয়ে গেল। একটা কর্কশ গলার হাসির শব্দ হলো, তোরা আবারও ফিরে এসেছিস, এবার আর ছাড়বো না। আমরা আতঙ্কে পেছনে তাকালাম। দেখলাম সেই বিকৃত ছায়া মূর্তিটি আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। পুরোহিতের কথা মনে পড়ল। আমি পকেট থেকে গঙ্গা জল বার করে ছিটিয়ে দিলাম। ভূত বিকট শব্দ করে চিৎকার করে উঠল। ঘরের ভেতরে যেন ঝড় উঠল। রাজু তখন দ্রুত পুতুলটা হাতে তুলে নিয়ে ফেলে দিল আগুনের মধ্যে। মুহূর্তের মধ্যে ভূতটা কেঁপে উঠে ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল। ঘর আবার নিঃশব্দ হয়ে গেল। আমরা নিঃশ্বাস ফেললাম। পরদিন সকালে আমরা আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। এইবার ছায়াটা ঠিকঠাক। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু ঠিক আমার কানের কাছ থেকে যেন ফিসফিস করে বলল, তোমরা কি ভেবেছ আমি সত্যি চলে গেছি? না, আমি আবারও ফিরে আসব। সমাপ্ত। এইরকম গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।